বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ধারাবাহিক আলোচনার পুলিশের অধস্তন কর্মকর্তা কর্মচারীদের এমসিকিউ পরীক্ষা 2021 সালের কনস্টেবল নায়ক থেকে এসআই নিজস্ব পদ আলোচনা হবে। তো আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে নিম্নের কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে? তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, যে 16 বছরের কম বয়স্ক যে কোনো ব্যক্তি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির এটি 400 কত ধারায় আলোচনা করা হয়েছে? 498 আগাম জামিন, 497 হবে। আচ্ছা, 16 বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে কি বলা হয়? আর 18 বছরের কম বয়স যে কোনো ব্যক্তিকে কি বলা হয়? শিশুই স্যার। তাহলে তো সবই শিশু হইলো, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ষোলো পার্থক্য বছরের হচ্ছে স্যার, নারী নারী শিশু নির্যাতন দমন আইন আর বাদ বাকি সব 18 বছর অন্যান্য আইন আচ্ছা, আছে। মনে রাখবো আমরা। নারী শিশুতে শুধু 16 বছরের, অনধিক 16 বছরের কম বয়স্ক যে কোনো ব্যক্তি, বাকি সবাই নে 18 বছর। ঠিক আছে, কম বয়স্ক যে কোনো, এটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন। ফৌজদারি কার্যবিধি 1898 মোতাবেক মালিকানাবিহীন বেওয়ারিশ সম্পত্তি কতদিনের মধ্যে কোনো মালিক বা দাবিদার না হলে তা আদালতের আদেশক্রমে বিক্রয় করা যাবে? 6 মাস। গুড। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, যে কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক বা লিখিত অপরাধ সংঘটনের অভিযোগ দাখিল করলে যা পুলিশ রিপোর্টে অন্তর্ভুক্ত নয় তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে নালিশ। গুড। নালিশের ধারা কত? যেমন নালিশ পুলিশ রিপোর্টের অন্তর্ভুক্ত হয় না, মনে রাখবো নালিশের ক্ষেত্রে বাদী কি করতে পারে না? নারাজি দাখিল করতে পারে না। এবং নালিশি কার্যক্রম আছে আমাদের 200 ধারা থেকে 204 ধারা পর্যন্ত। একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবে এই জায়গাটা আমরা। আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া যেমন, তেমনি নালিশি মামলার ক্ষেত্রে গৃহীত কার্যক্রম কি আলোচনা করো, ঠিক এই জিনিসটা একসাথে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে 4-এর 1-এর জ, গুরু জ। ঠিক আছে। আচ্ছা, প্রাথমিক স্বার্থ বিপরীত যেন সকালে পড়েছি এফআইআর, তাই না? 4 নম্বরে চলে যাচ্ছি আমরা। ক্ষয়ের আঘাতে বরিশালে আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তীতে ময়মনসিংহে মারা যায়। কয়ের মৃত্যু ঘটাবার অপরাধের তদন্ত বা বিচার ময়মনসিংহ যেটা হতে পারে, এটা ফৌজদারি কার্যবিধানের কোন ধারায় দেয়া আছে? একদম সহজ উত্তর হবে, কারণ আমরা জানি এটা হচ্ছে আমাদের কত অধ্যায় আলোচনা করা হয়েছে, বলেন দেখি। কত অধ্যায়? 15 অধ্যায় আলোচনা করা হয়েছে। গুড। 179 ধারা হবে। এবং ওই জায়গায় আমি উদাহরণ সহ আপনাদেরকে নোটে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিস্তারিত আকারে। আশা করি এই বিষয়ের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ধারা 107 ফৌজদারি কার্যবিধি কি আছে বলেন? ফৌজদারি কার্যবিধি 107 ধারায় কি আছে? ব্যক্তির শান্তিরক্ষা মুচলেকা স্যার, অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষা মুচলেকা। ফৌজদারি কার্যবিধি 107। স্যার অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুচলেকা স্যার। কার সেটা অন্যান্য ক্ষেত্রে? রাষ্ট্রদ্রোহী স্যার, রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে মুসলিমের কাছে। দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে, মানে দণ্ডিত হওয়া ছাড়া যদি অন্য কারো মুচলেকা, দণ্ডিত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি কি করা হয়, শান্তি রক্ষার মুচলেকা নেওয়া হয়, তা তার আহ, কত সময়সীমা কত? 107 ধারায় যে উল্লেখিত মুচলেকা আছে তার সময়সীমা কয় বছর? 1 বছর স্যার, 1 বছর। 1 বছর। আমরা মুচলেকাটা সহজে মনে রাখবো। শুরু এবং শেষ হচ্ছে 3 বছর, বাকি সব 1 বছর। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 5 নম্বর। 5-এ বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী ঘোষণাপত্র প্রচার করার ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে আমরা জানি যখন ঘোষণাপত্র বা হুলিয়া বা ইশতেহার যখন আমরা জারি করব, তখন কি করতে হবে? পলাতক ব্যক্তির বাসস্থানের আশেপাশে প্রকাশ্য স্থানে জারি করতে হয়। তার একটি কপি তার আদালত ভবনে লটকিয়ে দিতে হয়। আর কি করতে হয়? আরেক কপি কি করতে হয় বলেন? পাঠ করে শোনাতে হয়। পাঠ করে তো শোনাইলেনি আপনি। আরেক কপি আদালতে লটকা দিন, আরেক নিয়ে কপি। আদালতে দাখিল করতে হয়। হ্যাঁ। উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নিয়ে আদালতে প্রেরণ করতে হয়। আরেক কপি কি
করতে হবে? আদালতে পাঠাতে হবে, তাই না? যেটাই হোক, এগুলো একদম মুখস্থ রাখতে হবে, কিন্তু এই আটকাটকি করা যাবে না। আচ্ছা, এটা আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায় এই আপনার ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে? গুড, 87 ধারা। 87 ধারা, 87 ধারা। আচ্ছা, হুলিয়া, আপনার ঘোষণাপত্র বা হুলিয়া কয় কপি হয়? 3 কপি। আমরা জানি এটা 3 কপি। আচ্ছা, তারপর চলে আসতেছে সমন। আমরা এটা বিকেলে আলোচনা করেছি ক্লাসে। মানে আমরা গত ক্লাসে আলোচনা করেছি ফৌজদারি কার্যবিধি 1898 মোতাবেক কয় শ্রেণীর ব্যক্তি সমন জারি করতে পারে? 3 শ্রেণীর। 3 শ্রেণী। গুড। সমন কয় কপি হয়? 2 কপি। সমন মানে কি? লিখিত আদেশ। আচ্ছা, চমৎকার হচ্ছে, আপনারা কমেন্ট করছেন, খুব ভালো। আচ্ছা, 7 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যক্তি অপরাধ সংগঠনের সম্পর্কে প্রথম সংবাদ প্রদান করেছিলেন, সরকার কর্তৃক নির্ধারিত উপায়ে তাকে গৃহীত আইনগত ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে হবে। ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে নিচের কোন ক্ষেত্রে এই বিধানটি প্রযোজ্য হবে? কোন ক্ষেত্রে হবে? তাহলে আমরা জানি যে পুলিশ রিপোর্ট দাখিলের পর বাদীকে কি করতে হয়? আইনগত কার্যক্রম সম্পর্কে জানাতে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির কত ধারায় এটি আলোচনা করা হয়েছে? ফৌজদারি কার্যবিধির কত ধারায়? তা একজন 168 কমেন্ট করছেন, না এটা 168 হবে না। কারণ 168 কে জানানো হয় হচ্ছে 14 অধ্যায়ের অধীন যদি কোনো মামলা তদন্ত করা হয়, সেই মামলার তদন্তের ফলাফল সম্পর্কে অফিসার ইনচার্জকে অবহিত করতে হবে। 168, এটা হবে 173-এর 1-এর খ। গুড, আমাদের আতিকের উত্তরটা ঠিক আছে। এবং আবারও বলে রাখি, 173 ধারাগুলো রিটেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ছোট ছোট জায়গা আছে ওখানে বেশ কিছু, 172, 73, 74, এই জায়গাগুলো পড়তে হবে। আচ্ছা, 8 নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা। যে ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী বিজ্ঞ বিচারক একজন অভিযুক্ত ব্যক্তিকে একাধারে কতদিন রিমান্ড মঞ্জুর করতে পারেন? কমেন্ট করব দ্রুত। তাহলে আমরা জানি সাধারণত ফৌজদারি কার্যবিধিতে রিমান্ডের সময়সীমা হচ্ছে 15 দিন। বাট আরেকটা আইনে আমরা রিমান্ড পড়েছি, সেক্ষেত্রে কতদিন? সন্ত্রাস বিরোধী আইনে রিমান্ডের সময়সীমা কতদিন? 10 দিন। গুড, 10 দিন। অর্থাৎ রিমান্ড কি বর্ধিত করা যায়? রিমান্ডের সময়সীমা কি বর্ধিত করা যায়? যায় স্যার। আচ্ছা, রিমান্ড সর্বোচ্চ কতবার হতে পারে? এটা অনির্দিষ্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলেছি 9 নং প্রশ্নে। যে ফৌজদারি কার্যবিধি 1898 এর পঞ্চম অধ্যায়ে নিচের কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? গ- গণউপদ্রব, বেআইনি সমাবেশ বিষয়ে, গ্রেফতার পরোয়ানা, পুনর্গ্রেফতার, আদালতে হাজিরের বাধ্যবাধকতা। তাহলে আমরা জানি গ্রেফতার পলায়ন ও পুনরায় গ্রেফতার বিষয়ক বিষয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গণ উপদ্রব কত অধ্যায়ে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি? 10, 10 অধ্যায়। বেআইনি সমাবেশ? 9, তার আগেরটায়, গুড, 9। আর আদালতে হাজিরের বাধ্যবাধকতা? 6 অধ্যায় স্যার। 5-এর পরে 6। এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে কিন্তু, যে কোনো অধ্যায় থেকে একটা। আচ্ছা, 10 নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা। যে ফৌজদারি কার্যবিধি 1898 এর কোন ধারার ক্ষমতা বলে একজন তদন্তকারী অফিসার লিখিতভাবে নোটিশ প্রদান করে সাক্ষী তলব করতে পারেন? গুড, আমরা জানি 160 ধারা অনুযায়ী পারে। আর কোন ধারায় পারে তদন্তকারী অফিসার? 170 যে দিয়েছেন তার ভুল হয়েছে। আর একটা আমরা অপমৃত্যু মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 175-এ, ঠিক আছে, তদন্তকারী কর্মকর্তা মাথায় রাখবো। আর আদালত বা ম্যাজিস্ট্রেট কোনো কিছু দাখিলের জন্য সমন জারি করতে পারে কত ধারায়? আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তার সমন যদি কেউ অমান্য করে তা তার কত ধারায় অপরাধ হবে দণ্ডবিধির? তদন্তকারী কর্মকর্তার হাতে অমান্য করলে
174 ধারায় অপরাধ হবে। আর যদি আমাদের অফিসার ইনচার্জ বা ম্যাজিস্ট্রেট কোনো কিছু দাখিল করার জন্য বলে, সেটা যদি কেউ অমান্য করে কত ধারায় মামলা হবে দণ্ডবিধির? 175। এটাও একটু খেয়াল করবো আমরা, যে 174 ছোট, এই জন্য তদন্তকারী অফিসার, আর ম্যাজিস্ট্রেট বা অফিসার ইনচার্জ বড়, সেহেতু 175। এই জিনিসগুলো একদম সহজভাবে মাথায় রাখার চেষ্টা করবো, তাহলে আমাদের মাথায় ইনশাল্লাহ গেঁথে যাবে। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে 11 নম্বর, জেলার আদেশ বইতে অথবা মোতায়েন সংক্রান্ত যে সমস্ত পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয় তা কোথায় লিপিবদ্ধ করতে হবে? বিকেলে বলছিলেন তো মাস্টার রোল। হুম, কোনটা হবে? মাস্টার রোলে সব বিষয় না, মাস্টার রোলে এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। কোনটা হবে এটা বলেন? স্যার কো হবে কো। গ্রাইডেশন, গ্রাইলেশন লিস্ট, লিভ রেজিস্টার তো ছুটি রেজিস্টার। মাস্টার রোল পদায়ন সংক্রান্ত বিষয়াদি বা অন্যান্য বিষয়গুলো বা পরিবর্তন সংক্রান্ত বিষয়। আর রেজিস্টার অফ ক্যাজুয়ালিটিস, এইটাই হয়ে যাবে। হ্যাঁ, দেখি জানেন না রেজিস্টার অফ ক্যাজুয়ালিটিস কি? স্যার ইংরেজি পাই না স্যার। কেন, আমি বইয়ে আপনাদেরকে দিছি না এটা? কত ধারা এটা? পুলিশ রেগুলেশন কত বিধি এটা? 913 দেখেন তো, 913টা দেখেন। বই কি পড়ছিলেন ঠিক মতো সবাই, সব পুরোটা? ওই যে 914, 914 দৈবকালীন রেজিস্টার, রেজিস্টার অফ ক্যাজুয়ালিটিস, ঠিক আছে? তাহলে মনে রাখবো আমরা। তাহলে পুলিশ বাহিনীর সমস্ত পরিবর্তন এবং দুর্ঘটনা সংঘটনের সময়তে লিপিবদ্ধ করা হয়। চাকরিচ্যুত বা অব্যাহতি প্রদান করা হলে তাতে দুর্ঘটনার কারণ দেখিয়ে চাকরিচ্যুত, চাকরিচ্যুতি লিপি, লিপি নম্বর এবং তারিখ কলামে লিপিবদ্ধ করতে হয়। রিজার্ভ অফিসার এই রেজিস্টার প্রতি 2 বার এসপি অফিসের রক্ষকের নিকট পাঠাবেন। ঠিক আছে, তাহলে বলছে কি জেলা আদেশ বই 913 স্যার ক অথবা নাম্বারটা মোতায়েন, আছে স্যার? জি, 913-তে ক নাম্বারটা আছে স্যার? 10-এ, 913-তে ক নাম্বারটা আছে স্যার? 913-তে গ্র্যাডুয়েশন লিস্ট আছে, হ্যাঁ সেটা বললাম। 914-তে দৈবকালীন রেজিস্টার, রেজিস্টার অফ ক্যাজুয়ালিটিস, এগুলো তো বইয়ে নাই ঠিক মতো দেয়া, আপনাদের অনেক বই নাই কিন্তু, এই জন্যই আমি দিছি। তাহলে উত্তর কি হবে? আমরা বুঝতেই পারছি না আপনি কই থাকতেছেন। সঠিক উত্তর কোনটা হবে? কথা বলেন, কোনটা হবে তাহলে বলেন? স্যার ক নাম্বারটাই তো হয় স্যার। মাস্টার রোল হয় স্যার। মাস্টারও হবে না, স্যার ক নাম্বারটা হয়, ক নাম্বার? বেতন বা পদ, আপনার বেতন এবং পদায়ন মাস্টার হলে বলছি। আর এখানে বলছে জেলা আদেশ বই অথবা মোতায়েন সংক্রান্ত যে সমস্ত প্রতিবেদন, মোতায়েন সংক্রান্ত প্রতিবেদন কোথায় হবে? স্যার ওই মোতায়েন বলতে কি বদলি বোঝাইছে না স্যার? হুম বদলি হুম, এগুলা তো মাস্টার হলেই হয়। মোতায়েন সংক্রান্ত পরিবর্তন। কোথায় হবে তাহলে? এটা আসে 11 জেলা আদেশ বই না। এবার বলছে জেলা আদেশ বই এবং মোতায়েন সংক্রান্ত, ওটা এটা দুইটা মিলে কোনটা হবে তাহলে? রেজিস্টার অফ ক্যাজুয়াল লিস্ট। রেজিস্টার অফ ক্যাজুয়ালিটিস, ঠিক আছে। তারপরটা ইন্ডিয়ান হলো না স্যার না, গ্রাডুয়েশন লিস্ট হবে না। আচ্ছা, তারপরে আপনারা ভালোভাবে পড়বেন, আরো শিখবেন, যত পড়বেন জানবেন তত শিখবেন, ঠিক? আচ্ছা, সাউন্ড গুলো একটু মুট করে নেবো ভাই, এখানে সমস্যা হয় অনেকের, সাউন্ড গুলো মুট করবো। আচ্ছা, তারপরটা যাচ্ছি 12 নম্বর, যে থানার অফিসার ইনচার্জ রাজসাক্ষীদের বাৎসরিক রিপোর্ট কার নিকট পাঠান বা দাখিল করেন? এটা জানি আমরা, পুলিশ সুপারের নিকট প্রেরণ করে। এটা কত বিধিতে বলা আছে? 303(8) কত 6, 386, ঠিক আছে। আচ্ছা, তারপর সিমুলেন্ট টেস্ট ড্রাইভ বা এস ড্রাইভ কি? হোয়াট ইজ দিস?
পলাতক ব্যক্তিকে খোঁজার জন্য অনিয়মিত আচ্ছা, এটা বিরতিক্রম সর্বোচ্চ অভিযান কতবার করা যায়? 3 বার। 3 বার করা যায়, 7 বার। তাহলে কোনো পলাতক ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে একই সময়ে বিভিন্ন স্থানে রেড দেওয়াকে যুগপৎ অভিযান বা এস ড্রাইভ বা সিমুলেন্টিয়াস ড্রাইভ বলা হয়। এটা পুলিশ রেগুলেশন 378 ঘ এখানে আলোচনা করা আছে। ঠিক আছে। তারপর 14 বলতেছে যে অপরাধ রেজিস্টার হতে নিম্ন বর্ণিত কোন পর্যায়ে ভুক্ত কোনো ব্যক্তির নাম পুলিশ সুপারের নির্দেশে কর্তন করা যাবে? 50 বছর, 20 বছর স্যার। আচ্ছা, এখানে একটা টেকনিক মনে রাখবেন যে 50, 70, 20, 60, 10। 70, না স্যার, 60, 10 স্যার। 70 হিসাব রাখতে হবে, তাহলে এখানে ক্যালকুলেশন শেষ। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। 50, 20, 60, 10 এখন মিলায় নেন আপনি। জি স্যার, বুঝতে পারছি স্যার। কিন্তু 40, 30 আসলে কিন্তু হবে না আবার। এবার 70 হলে হলো। হ্যাঁ, 70 হলে হবে। যদি স্যার ওইদিকে যদি আবার এলোমেলো করে দেয় তাহলে তো ঝামেলা। এলোমেলো করলে ওই যে আপনার তো টেকনিক শিখাই দিলাম, 50, 20, 60, 10, 70, এর বাইরে আসবেই না, এত পেঁচাবেই না। 1 মার্কের প্রশ্নে আর কত পেঁচাবে? এটা স্যার এমনিতেই স্যার মনে হয় স্যার, অন্যদিকে না মনে করি। উত্তরটা কি হবে স্যার? 50, যাদের বয়স 50 হয়েছে এবং গত 20 বছর যারা অপরাধ করেনি, এইটা হবে। আর আরেকটা অপশন আছে অন্য একটা ক্ষেত্রে, 60, 10। 60 বছর, 60 বছর, 10 বছর অপরাধ করেনি। ঠিক আছে, এটা হলো, এটা টোটাল 70 মাথায় রাখবে, ডাইন বাম মিলে 70। আচ্ছা, তারপর বুঝতে পারছি। 15 নম্বর, সাধারণ ডায়েরির ক্রমিক সমূহ কিভাবে প্রদান করা হয়? এটা তো একদম সহজ। মাসিক ভিত্তিক স্যার। আচ্ছা, তাহলে বার্ষিক ভিত্তিতে কিসের ক্রমিক নাম্বার দেওয়া হয়? জি স্যার। বার্ষিক ভিত্তিতে কিসের ক্রমিক নাম্বার দেওয়া হয়? স্যার মামলা, স্যার যে মামলা। এজাহার। এজাহার মানে হয় কি মাসিক ও বার্ষিক ভিত্তিতে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। জি স্যার। আর ইউডি মামলা হয় স্যার বাৎসরিক। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করলাম যে কিছু মামলা আছে যেটা বাৎসরিক ভাবে হিসাব রাখা হয়। আচ্ছা, তারপর 16 নম্বর, টাউন বিট ম্যাপ কোথায় সংরক্ষণ করা হয়? টাউন বিট ম্যাপের ধারা কত? একটা পড়ছি 386, এটার ধারা কত? টাউন বিট ম্যাপ কোথায় সংরক্ষণ করা হয়? আচ্ছা, এটাও পড়বো, পাশাপাশি 1086 ধারাটা একটু দেখবেন সবাই। ঠিক আছে, টাউন বিট ম্যাপের ক্ষেত্রে। ঠিক আছে, সেকেন্ড পার্টটা আছে ওখানে, গুড। আচ্ছা, মোবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক প্রশিক্ষণ কতদিন স্থায়ী হয়? আমরা জানি এটা পাক্ষিক ভিত্তিতে হয়। পাক্ষিক মানে কি? 15 দিনকে এক পক্ষ বলা হয়। ঠিক আছে, তাহলে এটা 15 দিন। আর মোবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক প্রশিক্ষণে নেতৃত্ব দিবে কে বা এটা পরিচালনা করবে কে? পুলিশ সুপার। মাথায় রাখবে যে আপনাদের বিভিন্ন রিফ্রেশার ট্রেনিং হয় না, এটাই হচ্ছে মোবিলাইজেশন কন্টিনজেন্ট ট্রেনিং। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, খতিয়ান রেজিস্টারে কয়টি কলাম আছে? 23টি কলাম, সঠিক। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, হিউ অ্যান্ড ক্রাই নোটিশ ইস্যু এবং এর উপর গৃহীত কার্যক্রম সংক্রান্ত কোনটি সঠিক? হিউ অ্যান্ড ক্রাই নোটিশ, হইচই বিজ্ঞপ্তি, তাহলে এটা ইস্যু এবং এর উপর গৃহীত কার্যক্রম। তাহলে আমরা জানি হইচই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কি করতে হয়? থানায় রিসিভ রেজিস্টারে লাল কালি দ্বারা লিপিবদ্ধ করতে হয় এবং জিডিতে নোট দিতে হয়। থানার সকল অফিসারকে কি করতে হয়? পিন করতে হয়। সকল অফিসারকে বিষয়টি জানাতে হয় এবং থানা এটা চৌকিদার সহ চৌকিদার সকলকে প্যারেডের মাধ্যমে জানানো হয়। অবগত করতে হয়। এবং এই ধরনের কাজ যে করে তাকে কি করা হয়? যদি মালামাল উদ্ধারে কেউ পুরস্কৃত সহায়তা করা করে, হয়। তাহলে সেই সহায়তাকারী ব্যক্তিকে কি করা হয়? পুরস্কার দেওয়া হয় না তিরস্কার দেওয়া হয়? পুরস্কার। পুরস্কার। পুরস্কার পুরস্কার। দেওয়া হয়। তাহলে সঠিক উত্তর হবে কি ক নাকি ঘ? ক। ক। ক হবে না ঘ হবে? কই হবে, ক। মেন ক। কাজটা ক আগে স্যার। না, আপনি তো বলছেন স্যার। না, আমার, সরি, এটা পত্র রেজিস্টারে লাল কালি দ্বারা লিপিবদ্ধ করা হয়, জিডিতে হবে না মনে হয়। সম্ভবত উত্তর ঘ হবে।
এটা কার্যক্রম স্যার, মানে খ যেটা স্যার স্যার, ব্যবস্থা শুরু। ডিউটি জি, অফিসার তো পত্র গ্রহণ রেজিস্টার লিপিবদ্ধ করবে না। কতক্ষণ রেজিস্ট্রেশন লিপিবদ্ধ করবে? জিডিতে কি নোট দিবে? স্যার এটা প্রত্যেকে ওই যে পার্টিতে রিসিভ করে স্যার, আর লাল দিদিকে কালি লাল দিয়ে স্যার। কালিতে নোট দেওয়া হয়েছে স্যার। স্যার পার্টিতে থানার ইনচার্জ ওইটা লাল কালি দিয়ে ইয়া করবে, ডিউটি অফিসার না। ডিউটি অফিসার না স্যার, ওই যে মুন্সি স্যার পার্টিতে স্যার রিসিভ করে হ্যাঁ, স্যার লাল কালি দিয়ে। মুন্সি করবে না, অফিসার ইনচার্জ করবে। অফিসার ইনচার্জ। তাহলে ওটা তো অফিসার বলবো। ইনচার্জ করবে স্যার, ডিউটি অফিসার আছে জন্য কটা বোধ হবে, সঠিক অ্যান্সার হবে খ। এটা এটা সঠিক উত্তর, কারেকশন করে এটা অফিসার ইনচার্জ হবে। ওসি জিডি স্যার করবে স্যার, ওসি স্যার। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ। এই জিনিসগুলো মাথায় রাখবো। জিডিতে নোট দিতে হয়, কে বললো জিডিতে নাই উল্লেখ? জিডিতেও নোট দিতে হয়। এটা মনে নদীতে রাখতে দিতে হয়, আমাদের পিডি নোট দিতে রিসিভ হয়। রেজিস্টার পার্ট 2 তে এটা লিপিবদ্ধ করতে হয় এবং জিডিতে লাল কালি দ্বারা নোট করতে হয়। পার্ট 3 স্যার। পার্ট 2 মনে হয়। পার্ট টু তে স্যার, পার্ট টু। পার্ট 2। আচ্ছা, খেয়াল করি, এটা অফিসার ইনচার্জের কাজ, ডিউটি অফিসারের কাজ না। ডিউটি জি অফিসার স্যার, যাই করে ওটা অফিসারের কাজ। জিডি লেখেই ডিউটি অফিসার, কিন্তু সই করে কে? ওসি। ওসি স্যার। মাথায় রাখবো, ডিউটি অফিসার সহকারী। 20 মাধ্যম নম্বর। স্যার, ডিউটি অফিসার মাধ্যম। হ্যাঁ, 20 নম্বর প্রশ্ন, একের অধিক সন্দেহজনক ব্যক্তিকে শনাক্ত করার জন্য কতজনের উপস্থিতি টিআই প্যারেড করা? এটা তো সেদিনই আলোচনা করলাম। 8 থেকে 10 জন। একের অধিক হলে 20 থেকে 30 জন, আর একজন হলে 8 বা 10। 10 জন। টিআই প্যারেডের ধারা কত? বিধি কত? 282। কোথায় টিআই প্যারেড কোথায় হয়? টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। জেলখানায়। জেলখানায়। কারেক্ট। আচ্ছা, 21 নম্বরে চলে যাচ্ছি আমরা, সবাই সঠিক উত্তর করতেছেন, ভালো। 21 নম্বর হচ্ছে দণ্ডবিধি 1860 অনুযায়ী নিচের কোন বিষয়টি মারামারি হিসেবে গণ্য হবে? তাহলে সবগুলো স্যার। দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে গণশান্তি ভঙ্গ করলে তাকে বলা হয় এফরে। মারামারি শাস্তি দণ্ডবিধির কত ধারায় আছে? 160। 160। কমেন্ট, হ্যাঁ কমেন্ট করবো যখন, যেগুলো লেখার মতো সেগুলো কমেন্ট করে ফেলবো। আচ্ছা, অন্যের অন্যের জমি প্রতারণামূলক নিজ নামে রেকর্ড করলে সংগঠিত অপরাধটি নিচের কোন পর্যায়ভুক্ত হবে? আমলযোগ্য, জামিনযোগ্য নয়, আপসযোগ্য নয় স্যার, খ। এটা আমলযোগ্য, এটা তো অবশ্যই। খ জামিন স্যার, তো, খ। জামিন তো দেয়, এটা আপসযোগ্য সম্ভাবনা আছে। আচ্ছা, এই বিষয়ে একটা আপনাদের থিওরি দেই, এটা নিয়ে অত টেনশন নেই। একটা এটা একটা আক্রমণ করতেই পারে, হ্যাঁ। এগুলো ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিলে বিভিন্ন অপরাধের দেয়া আছে, সে জায়গাগুলো দেখে যাবো। বিশেষ করে বড় অপরাধগুলো দেখে যাবো, চুরি ডাকাতি দস্যুতা প্রতারণা অপরাধমূলক বল প্রয়োগ, ওগুলো একটু বেশি দেখবো। এটা এটা কি হয়, এটা কি অপরাধ? যদি কেউ কারো জমি প্রতারণামূলক নেয়, এটা প্রতারণার অপরাধ না? জি স্যার। নাকি জালিয়াতির অপরাধ, কোনটা? বুঝে শুনে বললেন কিন্তু। প্রতারণা স্যার, প্রতারণা। অন্যের গ জমি ধারা হবে স্যার, আমলযোগ্য, জামিনযোগ্য, আপসযোগ্য নয়। আপসযোগ্য হবে না, জামিন হতে পারে, ঠিক আছে। আমলযোগ্য অবশ্যই, জামিন দিতে পারে, কিন্তু আপসের সুযোগ নাই। আচ্ছা, অন্যের জমি প্রতারণামূলক নিজ নামে রেকর্ড করলে সংগঠিত অপরাধটি কি হবে? জালিয়াতি হবে, এটা কি কি অপরাধ? অপরাধ কি প্রতারণা না জালিয়াতি? জালিয়াতি হবে। ঠান্ডা মাথায় বললেন কিন্তু, এটা জালিয়াতির অপরাধ হবে, ঠিক আছে। তারপর 23 নম্বরে যাচ্ছি, 5 বা ততোধিক ব্যক্তি সাধারণ উদ্দেশ্য একই হওয়া সত্ত্বেও নিচের কোন ক্ষেত্রটি বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে না? কোনটা হবে? এটা তো বাচ্চা মানুষের পারা কথা একটা। তাহলে আচ্ছা। আইনগত দখল রক্ষার্থে শক্তি প্রয়োগ করলে। আমরা জানি বেআইনি হ্যাঁ। সমাবেশের শর্ত 5টি। বেআইনি সমাবেশে ব্যক্তি লাগবে 5 বা ততোধিক, এবং বেআইনি সমাবেশে যদি একজন কোনো অপরাধ করে সকলে কি হবে? দোষী হিসেবে পরিগণিত হবে, ঠিক আছে। আচ্ছা, 24 নম্বর প্রশ্নে নিচের কোন ক্ষেত্রে চুরির ঘটনাকে দস্যুতা বলে বিবেচনা করা যাবে? ক। তা চুরি খেলে তাৎক্ষণিক জখমের ভয় দেখানো হলে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে অনধিক 5 জন ব্যক্তি যদি একসাথে চুরি করে কত ধারার অপরাধ? ডাকাতি স্যার। অনধিক 5 বলছি, দস্যুতা, দস্যুতা। দস্যুতা। না স্যার, অনধিক ডাকাতি স্যার। অনধিক 5 জন ব্যক্তি চুরি হবে স্যার, চুরি অনেক কয়জনেও করতে পারে, একজনও করতে পারে, অনেক লোক 5 করতে জনের পারে। কম লোক যদি একসাথে চুরি করে, এটা ডাকাতি দস্যুতা হবে?
প্রশ্ন বুঝতে হবে না, চুরি তো হবে। চুরি স্যার চুরি। চুরি উপরে শাস্তি কত? 379। ঠান্ডা মাথায় খেয়াল করবেন, পরীক্ষার প্রশ্ন কিন্তু ভালোভাবে দেখবেন এবং বুঝবেন। দেখতে তারপরে হবে, বুঝতে হবে এবং শেষ পর্যন্ত পড়তে হবে। নাহলে কিন্তু প্রথম টুক থেকে লাস্টে দেখবেন না লাগানো আছে নাকি হয় আছে, এটা ভালোভাবে দেখতে হবে। এরকম মিস হয় স্যার। হ্যাঁ, এরকম হয়ে যায়, ভুল হয়। দেখবেন 3-4টা ভুল করে ফেলছেন, এরকম না হলে এই কাজ করা যাবে না। এখন কোনটি দেখবেন। চুরির সম্পত্তি লাস্টে থাকে না নয়? আচ্ছা, নিচের কোনটি গুরুতর আঘাত নয়? এগুলো বলে ও স্যার স্যার। নীলাফুলা জখম। গুরুতর আঘাতের শর্ত কয়টি? 8টি স্যার। 8টি। 26 নং প্রশ্ন, চয়েস অফ ইভিলস বা বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি কত স্যার ধারায় আইনের 81 স্যার। বিধান বিবৃত আছে? 81 স্যার। 81 স্যার। এটা একটা সাধারণ কি বাজে ব্যতিক্রম। ব্যতিক্রম। ঠিক আছে, জি স্যার। এটা একটা সাধারণ ব্যতিক্রম। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 27 নং প্রশ্নে। আচ্ছা, ওখানে আর কটা জিনিস আলোচনা করি যে লাগবে না। 27 নম্বর, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন আইনের কত অধ্যায়ে আলোচনা করা হয়েছে? পঞ্চম কোনটি অধ্যায় দণ্ডবিধিতে। কোনটি নয় স্যার। চতুর্থ স্যার, দণ্ডবিধির চতুর্থ সাধারণ অধ্যায় চতুর্থ স্যার। অধ্যায়ে। চতুর্থ অধ্যায় স্যার। দণ্ডবিধির চতুর্থ অধ্যায় এখা- আলোচনা। এখানে গ হবে স্যার, কোনটি নয়। সঠিক উত্তর হচ্ছে কোনটিই নয়। আচ্ছা, তারপর আসতেছি 28। এ- এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তির প্রতিরোধ করাকে কি বলে আইনে? কি হবে? তাহলে কেউ যদি কোনো ব্যক্তিকে কি, কেউ নিজে বা অন্য কারো মাধ্যমে অথবা কোনো প্রাণীর দ্বারা যদি কারো কি কি করে, তাকে গতিশীল করে বা গতিরোধ করে বা গতি পরিবর্তন করে, তাকে কি বলা হচ্ছে? বল প্রয়োগ বলবে। অবৈধ বাধা হবে না। ঠিক আছে, তাহলে কোনো প্রাণীর দ্বারাও করতে পারে, নিজেও করতে পারে, অপর কোনো ব্যক্তি দ্বারাও করতে পারে। আচ্ছা, 29 নম্বরে যাই আমরা। কয়েকটি দোকানের কর্মচারী তার মালিকের অগোচরে 15,000 টাকা সরিয়ে ঈদের কেনাকাটা করে, দণ্ডবিধি আইন অনুযায়ী কোন তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে? 108। আর আমরা এখানে একদম এই সংক্রান্ত অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ধারা একটাই পাচ্ছি। তাহলে কোনো টেনশন ছাড়াই আমরা 408 দিয়ে দিতে পারবো। এগুলো কিছু প্রশ্ন পাবে, ধরেন দেখা মাত্র উত্তর করে দিতে হবে। আর 417 কিসের অপরাধ? প্রতারণার শাস্তি। প্রতারণা স্যার, প্রতারণা। প্রতারণার শাস্তি। আর অন্যের পরিচয় ধারণ করে প্রতারণা 416। 416 স্যার। এবং সেটার শাস্তি কত? 19। 519। 19। ঠিক আছে, জি স্যার। এটা আমার ব্যাস প্যাট নাই, তাহলে ওরা বলতাম, নাহলে এগুলো সব ভালো করে গুনিস। ঠিক আছে, আপনাদেরকে তো বলা যাচ্ছে না। আচ্ছা, 30 নম্বরে যাই আমরা। ক কোনো মামলায় খকে অর্থের বিনিময়ে সাক্ষ্য দিতে প্ররোচিত করে। ক উক্ত রচনার ফলে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করে। এক্ষেত্রে নিচের কোন প্রতিপাদ্যটি সঠিক হবে? তাহলে আমরা জানি দণ্ডবিধিতে যদি কেউ কেউ কি করে, একটা অপরাধীকে সহায়তা করে, তার অপরাধের শাস্তি সাধারণত কি ধরনের হয়? সমপরিমাণ। ঠিক আছে, সঠিক উত্তর ক। আচ্ছা, কোন 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 জায়গায় হলো আরো বেশি হবে, দ্বিগুণের কম হবে না, কোন আইনে বলা আছে? দ্বন্দ্ববিধি স্যার। দণ্ডবিধিতে কোন আইনে আছে? স্যার 1/4 আছে আর একটা স্যার। আমি তো বলছি দ্বিগুণের বেশি হবে, দ্বিগুণের কম হবে না বলছি, মানে দ্বিগুণের বেশি হবে। আরেকটা কি 3 গুণ পর্যন্ত হতে পারে শাস্তি, কোনটায়? স্যার মেট্রো রেলে আইন স্যার 10 গুণ হতে পারে স্যার। আচ্ছা, তাহলে আমরা এগুলো কিন্তু মিলিয়ে পড়বো। ঠিক আছে, যখন পড়বেন এগুলো নোট করে একসাথে করে পড়ে নিবেন এবং এই বইয়ের পাশে নোট করে লিখবেন।
যে এটাই দ্বিগুণ 3 গুণ, এটাই হচ্ছে দ্বিগুণের বেশি, আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, তারপরে 31-এ যাচ্ছি আমরা। কোন দলিলের হস্তান্তর কি উপায়ে প্রমাণ করা যায়? কোনটা হবে? 31 নাম্বার। কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি। আমার কথা শোনা যায় সবার? শুনতে পারেন না? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 31 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি আমরা। 31 উত্তর হবে কি তাহলে? স্যার স্যার 31-এর সব সবগুলো হবে, হ্যাঁ। এটা সঠিক উত্তর হবে। তাহলে বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে দলিলের হস্তান্তর কিভাবে প্রমাণ করা যাবে? বলেন, একজন বলেন। কিভাবে করা যাবে? কেউ বলতে পারবেন? স্যার কেউ বলতে পারবেন না? এগুলো তো শুরুই হয়েছে 67 থেকে। ধীরে ধীরে পড়তে পড়তে দেখবেন 67, 68, 69, 70 সিরিয়ালে চলে আসবে। এই জায়গাগুলো পড়তে হবে, যে আমাদের সাইফুল সঠিক উত্তর বেশ। ঠিক আছে, দলিলের হস্তাক্ষর কিভাবে প্রমাণ করা যায়? তাহলে বিশেষজ্ঞের মতামত আমরা জানি 45-এ আছে। বিশেষজ্ঞের মতামত হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞের মতামত 47 ধারায় আছে। এগুলো পড়বো, না পড়লে তো হবে না, একসাথে পড়ে নেবেন। 32-এ চলে যাচ্ছি আমরা, তো সবগুলো হবে। 32 নম্বর হচ্ছে, ক আদালতে স্বীকার করলো যে ডাকাতির সময় খ তার সাথেই ছিল। এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি কখন ক্ষয়ের বিরুদ্ধে ব্যবহার করা যাবে? বলেন। তাহলে আমরা জানি এটা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে, 30 ধারায় এই বিষয়টা আলোচনা করা আছে। ক্ষয়ের বিচার একত্রে হলে একই মামলায় যদি একত্রে বিচার হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র একজনের প্রদত্ত স্বীকারোক্তি অন্যজনের বিরুদ্ধে ব্যবহার করা যাবে, অন্যথায় যাবে না। এর উল্টা একটু শোনেন, আমাদের ইয়াতে বলা আছে, আমাদের রাজসাক্ষীর ক্ষেত্রে বলা আছে 133-এ, যে রাজসাক্ষী দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে, রাজসাক্ষী দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে কি অন্য আসামিকে শাস্তি প্রদান করা যাবে নাকি যাবে না? শাস্তি প্রদান যাবে করা স্যার। যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবো। 33 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট নয়? কোনোটি নয় স্যার। চৌকিদার কর্তৃক প্রস্তুতকৃত চৌকিদার তো জন্মমৃত্যু রেজিস্টার তৈরিই করে না। আর সুপ্রিম কোর্টের রায়, এজাহার, নাকি কোনোটিই নয়? পাবলিক ডকুমেন্ট নয়। ঘ সুপ্রিম কোর্টের রায়। ও, না না, সুপ্রিম ওরা তো কোর্টের রায় সরকারি কি দলিল বলছে। পাবলিক ডকুমেন্ট নয়? সরকারি দলিল নয় কোন। সুপ্রিম কোর্টের রায় কি সরকারি দলিল না? এজাহার কি জি স্যার, সরকারি জি দলিল স্যার, না? সরকারি দলিল, সরকারি দলিল। এজাহার কি সরকারি দলিল না? জন্মমৃত্যু রেজিস্টারে সরকারি দলিল। চৌকিদার রেজিস্টার স্যার, ওই যে জন্ম মৃত্যু চৌকিদারি রেজিস্টার। না না, তাহলে চৌকিদার কোনোটি নয় কর্তৃক স্যার। জন্মমৃত্যু রেজিস্টার এটা পাবলিক ডকুমেন্ট হবে না, কারণ তারা তো এটা করতেই পারে না। আচ্ছা, আমি না কথা বলা শেষ হলে একটু মুট করতে হবে, বা স্বপ্ন যে আছেন একটু মুট করতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাই, যে বিদেশের সরকার কর্তৃক প্রদত্ত জন্ম সার্টিফিকেট নিম্নবর্ণিত কোন সংস্থা কর্তৃক আহ, প্রত্যায়িত না হলে তা আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না? কি হবে? 33-এরটা কোনটা বললেন স্যার? কোনোটি নয় না চৌকিদারিটা স্যার? চৌকিদার কর্তৃক জন্ম মৃত্যু রেজিস্টার, এটা তো পাবলিক ডকুমেন্ট হবে না। ঠিক আছে, 34টা দেখেন কি হবে। তাহলে এটা জানি আমরা, নোটারি পাবলিক বা ডিপ্লোম্যাটিক এজেন্ট, দুটোই হবে। আচ্ছা, 35 হচ্ছে, সাধারণ ডায়েরি প্রয়োগ সমূহ কিসের ভিত্তিতে হয়? আমরা জানি এটা হচ্ছে মাসিক ভিত্তিতে।
36 নম্বর প্রশ্ন, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020 মোতাবেক নারী বলতে কোন বয়সের মেয়েকে বোঝায়? কোন বয়সের মেয়েকে বোঝায়? যে যে কোনো কোনো বয়সে। যে কোনো আমরা জানি নারী বলতে বোঝায় যে কোনো বয়সের কোন নারী বা স্ত্রী লোককে। আচ্ছা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2015 অনুযায়ী BFIU এর পূর্ণরূপ কোনটি? স্যার ঘ হবে স্যার, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইউনিট। ভেরি গুড, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। 38 নম্বর প্রশ্ন, তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী নিম্নের কোন তথ্যটি প্রকাশযোগ্য? তথ্য অধিকার আইন, তাহলে অপরাধের তদন্ত প্রক্রিয়াটা তো কোনোভাবেই প্রকাশ করা যাবে না, কোনো কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো, এটা স্যার খ সব গ হবে। মুদ্রার বিনিময় সংক্রান্ত পরিবর্তিত হয় এটা, তাহলে সঠিক উত্তর হবে খ ও গ, মানে হচ্ছে ঘ। 29 শিশু আইনে 2013 অনুযায়ী কত বছরের নিচের কোনো শিশুকে গ্রেফতার এমনকি ক্ষেত্র মতো আটকও রাখা যাবে না? ঠিক আছে, 7 হবে নাকি 9 হবে না 8 হবে, কোনটা হবে? এটা হচ্ছে 9 বছর। শিশু সংক্রান্ত 9 বছর। অপরাধের 9 বছর স্যার। তাদের সুযোগ সুবিধার কথা তাহলে 9 বছর থেকেই শুরু। আচ্ছা, 9 বছরের কম বয়স্ক শিশুদেরকে কি বলা হয়? ডলিন স্যার ক্যাপ। টিনেজ, ডলিয়ান ক্যাপস। ঠিক আছে। গ। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি 40-এ। ডিএনএ আইন অনুযায়ী ডিএনএ প্রোফাইল ব্যবহার করা যায় কোন ক্ষেত্রে? তো আমরা জানি ডিএনএ অজ্ঞাত ব্যক্তি শনাক্তকরণ করার ক্ষেত্রে, বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে, আর কি আরো অনেকগুলো কখন কাজে ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। আচ্ছা, 6টি ক্ষেত্রে তারপর করা যায়। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী নিজের কোন ক্ষেত্রে ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতির অপরাধ সংঘটিত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি জালিয়াতির কথা বলা আছে, কোনটা হবে? তাহলে অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পরিবর্তন, এটা কি জালিয়াতি হবে? হবে না। বিনা অধিকারে ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা, এটাও হবে না, এটা অন্য অপরাধ। তাহলে ইলেকট্রনিক জালিয়াতি কি? তথ্য বিকৃতি করা, এর মাধ্যমে উপযোগিতা হ্রাস হবে, এটা উপযোগিতা হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো আমরা। 42 নম্বর প্রশ্ন যাচ্ছি আমি। সড়ক পরিবহনের 2018 অনুযায়ী স্টেজ ক্যারেজ বলতে কাকে বোঝায়? স্টেজ ক্যারেজ কাকে বোঝায়? স্যার যে চালক ব্যতীত 6 জনের অধিক বহনকারী মোটর যাত্রী। তাহলে কন্ট্রাক্ট ক্যারেজ? কন্ট্রাক্ট ক্যারেজ কোনটা? 32 কিলোমিটারের মধ্যে থামবে না এমন গাড়ি স্যার কন্টাক্ট। কন্ট্রাক্টর স্যার চালক ব্যতীত 5 জন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এখানে পরপর নাই, ট্যাক্সি ক্যাবে কয়জন ধরো, কতজন সদস্য থাকবে তাহলে? কতজন যাত্রী বহন করতে পারবে ট্যাক্সি ক্যাব, জানেন না? ট্যাক্সি ক্যাব স্যার, ট্যাক্সি ক্যাব, ট্যাক্সি ট্যাক্সি ক্যাব ক্যাব স্যার লাগে 4 জন চালক ব্যতীত। ড্রাইভার সংস্থা না ড্রাইভার ছাড়া চার? চালক ব্যতীত স্যার, চালক ব্যতীত 4 স্যার। তাহলে চালক ব্যতীত চার হলে চালক সহ হবে 5। 5 জন। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা জি হলো স্যার। আমাদের কি বললাম আমরা, স্টেজ ক্যারেজ, কন্ট্রাক্ট ক্যারেজ, স্টেজ ক্যারেজ, সবগুলো পড়তে হবে, ক্যারেজ যতগুলো আছে সব পড়তে হবে। 3টাই আছে স্যার। আর হলো এক্সপ্রেস, ওরা তো 32 কিলোমিটার। এক্সপ্রেস ক্যারেজ ওরা তো স্যার 32 কিলোমিটার মধ্যে থামবে না স্যার। 32 কিলোমিটারের মধ্যে কোথাও থামবে না। সাধারণত দূরপাল্লার বাসগুলো এটার অন্তর্ভুক্ত হয়, জি স্যার। প্রতিটা জেলা শহরে যে নির্দিষ্ট কিছু স্থানে থামবে। আচ্ছা, 43 বলতেছে সিনেমা হলের টিকিট পুনরায় উচ্চ মূল্যে বিক্রয় করলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ অনুযায়ী কোন পদমর্যাদার পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? সার্জেন্ট। তাহলে এসআই বা সার্জেন্ট, এখানে যেহেতু সাব ইন্সপেক্টর নাই, সঠিক উত্তর সার্জেন্ট। হবে সার্জেন্ট। 44 বিস্ফোরক দ্রব্যাদি আইন 1908 মোতাবেক অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় যে কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হয়ে
পুলিশের নিকট সুখবর হলে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে? 15 কার্য দিবস না? বিস্ফোরক দ্রব্যাদি 15 কার্য দিবস স্যার। 15 কার্য দিবস, গুড। আচ্ছা, নিচের কোনটি ক শ্রেণীর মাদক দ্রব্য? পাপিয়াম গাছ। অপিয়াম, পপি গাছ, হেরোইন, ক্যাফেইন নাকি গাঁজা গাছ? গাঁজা গাছ তাহলে হবে না। গাঁজা গাছ তাহলে কোন শ্রেণীর মাদক দ্রব্য? দ্বিতীয় 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 স্যার, শ্রেণী। ফার্স্ট শ্রেণী। তৃতীয় শ্রেণী। চিরুনি। খ শ্রেণী। ফাঙ্গাস, স্যার দেওয়া লাগবে আবার। তৃতীয় শ্রেণী। আচ্ছা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর অধীন সংগঠিত কোনো অপরাধ তদন্তকালে যে সকল প্রক্রিয়ায় উক্ত অপরাধ সংগঠিত হয়েছে সে সকল বিষয়ের দায়িত্বে নিয়োজিত নিম্নবর্ণিত কোন সংস্থার কারিগরি বিশেষজ্ঞের মতামত আদালতে ব্যবহার করা যায়? বিশেষজ্ঞের মতামত হিসেবে কি হবে? তাহলে আমরা জানি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 7 ধারায় এই বিষয়টা বলা আছে, সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞের মতামত আদালতে প্রাসঙ্গিক। বিশেষজ্ঞের মতামত ফৌজদারি কার্যবিধির 509 ক, 510, সাক্ষ্য আইনে সবগুলো স্যার। 45, মাদক দ্রব্যের কত 58, ডিজিটাল নিরাপত্তা আইন 58, ও সরি এটা সাইবার নিরাপত্তা আইন। আচ্ছা, 47 আমরা বাল্যবিবাহ ও নিরোধ আইন 2017 অনুসারে অপরাধ আমলে নেওয়ার সময়সীমা কতদিন? 2 বছরের মধ্যে স্যার। আর এটা যদি হয় আপনার কোনো এনআই অ্যাক্ট অনুযায়ী? এনআই অ্যাক্ট কত বছর? এনআই অ্যাক্ট 6 মাসের মধ্যে করতে হবে। এগুলো জানতে হবে, না জানলে তো বিপদ। ঠিক আছে। আর গ্রাম আদালতে মামলা কতদিনের মধ্যে করতে হয়? 30 দিন স্যার। গ্রাম আদালত 30 দিন দিন। স্যার। 30 দিন স্যার। 1 মাস, গুড। 7 দিন স্যার, 7 দিন। আর ফৌজদারির জন্য স্যার 30 দিন, দেওয়া নিয়ম আপনার কাছে 60 দিন। ফৌজদারি মামলা হলে কয়দিন? ফৌজদারি কাছে 30 দিন। ফৌজদারি কার্যবিধি হলে কতদিন? 60 দিন। আর ফৌজদারি কার্যবিধি ছাড়া হলে 30 দিন। তাহলে ওখানে দুটো আছে দেখেন, তাহলে বাল্য বিবাহ আপনার হচ্ছে, তারপর আর কি বললাম, এনআই অ্যাক্ট আর 60 গ্রাম দিন আদালত। স্যার। আর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা আমলে নেওয়ার সময়সীমা কতদিন? 90 দিন। যে কোনো সময়। ঠিক আছে, সবাই একটু মিউট করবো, কথা আসতেছে এখনো আপনাদের একটু। আচ্ছা, 48 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। সেখানে বলছে নিম্নবর্ণিত কোন ক্ষেত্রটি প্রকাশ্য জুয়া আইন 1867 এর অধীন অপরাধ বলে গণ্য হবে না? তাহলে আমরা জানি যে দৈহিক কসরত দেখানোর খেলা প্রকাশ্য স্থানে প্রদর্শন করলে। ধারা কত? 11। এই ধরনের আচ্ছা, জুয়া আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার ধারা কত কত? ধারা কত? আমি কি বললাম প্রশ্ন? প্রশ্ন বুঝি নাই স্যার, শোনা যায় নাই, বলেন স্যার আবার। বললাম যে জুয়া আইনে এই দৈহিক কষ্টতা খেলা প্রকাশ্য স্থানে দেখালে এটি অপরাধ হিসেবে গণ্য হবে না, আমরা জানি। এটা কত ধারা করা আছে? আচ্ছা, আরেকটা বললাম বিনা পরোয়ানায় গ্রেফতার জুয়া আইনে কত ধারা আছে? এটা 11 ধারাই স্যার। 11 নাকি 11 ক? তাহলে বিনা পরোয়ানায় গ্রেফতার আমরা শিখে নিলাম। আচ্ছা, তারপর 49 নম্বর প্রশ্ন, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18। 18, 21। তাহলে অপেশাদার 18, পেশাদার 21। আর যদি পেশাদারটা আগে থাকতো অপেশাদারটা পরে থাকতো? স্যার 21 আর 18। গুড, 21 এবং 18। 50 নং প্রশ্ন, মানে আজকে আমাদের আলোচনা শেষ প্রশ্ন।
যে কোনো ব্যক্তি পুলিশ কর্তৃক অস্ত্রসহ হাতে ধৃত হলে এবং তদন্ত কার্যক্রম যথাক্রমে সম্পন্ন করা শেষ না হলে তদন্ত কার্য সম্পন্নের বর্ণিত সময় সম্পর্কে অস্ত্র আইন 1878 মোতাবেক নিচের কোনটি সঠিক? আমরা জানি অস্ত্র আইনের সময়সীমা এবং নারী শিশু হুবহু মিল আছে, তার মধ্যে প্রথম দুইটা তো সেম। তাহলে সঠিক উত্তর হচ্ছে 15 কার্য দিবস। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এমসিকিউ সংক্রান্ত আজকের আলোচনা।